আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিতের আমরা শেষের দিকে এসে পৌঁছেছি। পঞ্চবিংশ পরিচ্ছেদ আমরা শেষ করে ফেলেছি। আজকে পড়ব ষড়বিংশ পরিচ্ছেদ। ষড়বিংশ পরিচ্ছেদে আচার্য লিখছেন কামধেনু বঙ্গদেশ। রাজনৈতিক পরাধীনতার জন্য বাংলার ধনসম্পদ শোষণ করা হচ্ছে। প্রথম হইতেই বাংলা ভারতের কামধেনু স্বরূপ ছিল এবং অন্যান্য সকল প্রদেশ বাংলা হইতেই অর্থ শোষণ করিত। এবং এই কথাটি আচার্যের কথা নয়, এই কথাটি উইলিয়াম হান্টারের কথা। এবার বাংলাদেশ যে কামধেনু ছিল, সত্যই কামধেনু ছিল, বিদেশি শাসকের কাছে এবং সম্পূর্ণ ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কাছেও বাংলা যে কামধেনু ছিল সেই নিয়ে আলোচনা করছেন আচার্য। বাংলা সকলের মহাজন। ইহা লক্ষ্য করিবার বিষয় যে মোগল সম্রাটদের ঐশ্বর্যের যুগেও বাংলাদেশ তাহার নিজের শাসন ব্যয় যোগাইতে পারিত না। বাংলার সামরিক ব্যয় অন্যান্য সুবা হইতে সংগ্রহ করিতে হইত। আওরঙ্গজেব রাজস্ব সংক্রান্ত কার্যে মুর্শিদ কুলি খাঁ যোগ্যতা বুঝিতে পারিয়া তাহাকে বাংলাদেশের দেওয়ান নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন। মুর্শিদ কুলি খাঁ সুবন্দোবস্তের ফলে শীঘ্রই বাংলার রাজস্ব 1 কোটি টাকায় দাঁড়াইল। দাক্ষিণাত্যে সামরিক অভিযান করিবার নিমিত্ত ঔরঙ্গজেবের তখন অর্থের বিশেষ প্রয়োজন ছিল এবং মুর্শিদ কুলি খাঁ এই অর্থ যোগাইয়া সম্রাটের প্রিয় পাত্র হইয়া উঠিলেন। বাংলার নামমাত্র সুবেদার সুলতান আজিব ওসান দিল্লি যাইবার সময়ে পথিমধ্যে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু সংবাদ শুনিলেন। বাংলা হইতে সংগৃহীত রাজস্ব প্রায় 1 কোটি টাকা তাহার হস্তগত হইল। খুব সম্ভব এই টাকা দিল্লির সম্রাটকে দেও বাংলার বার্ষিক রাজস্ব। ম্যান্ডেভিল 1750 খ্রিস্টাব্দে লিখেন যে সম্রাটের রাজস্ব দিবার জন্য বাংলার সমস্ত রৌপ্য শোষণ করিতে হইত। ইহা দিল্লিতে যাইত, কিন্তু সেখান হইতে আর ফেরত আসিত না। সুতরাং এই শোষণের পর মুর্শিদাবাদের ধনভাণ্ডারে কিছুই থাকিত না এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চালানো বা হাটবাজার করাই কঠিন হইত। পরবর্তী জাহাজে বিদেশ হইতে রৌপ্যের আমদানি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলিত। (1740-50 খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাষ্ট্রীয়রা বাংলাদেশ হইতে যে ধনসম্পত্তি লুণ্ঠন এবং চৌথ আদায় করিয়াছিল তাহার পরিমাণ কয়েক কোটি টাকা হইবে। সৈয়দ মুতাখেরিনের মতে প্রথম মারাঠা অভিযানের সময়ে মুর্শিদাবাদ শহরের চারিদিকে প্রাচীর ছিল না। সেই সময়ে মীর হব্বিব একদল অশ্বারোহী সৈন্য লইয়া আলীবর্দী খাঁর আগমনের পূর্বেই মুর্শিদাবাদ শহর আক্রমণ করেন এবং জগৎ শেঠের বাড়ি হইতে 2 কোটি টাকার আর্কট মুদ্রা লইয়া যান। কিন্তু এই বিপুল অর্থ লুণ্ঠনের ফলেও জগৎ শেঠ ভাতৃদ্বয়ের কিছুমাত্র সম্পদ ক্ষয় হয় না। তাহারা পূর্বের মতোই সরকারকে একবার 1 কোটি টাকার হুন্ডি বা দর্শনী দিতে থাকিতেন। বাংলার ইতিহাসের যুগসন্ধি পলাশীর যুদ্ধের পূর্বে লুণ্ঠন শোষণ প্রভৃতি আকস্মিক বা সাময়িক ছিল এবং লোকে তাহার কুফল হইতে শীঘ্রই সারিয়া উঠিতে পারিত। কিন্তু বর্তমানে এই প্রদেশ ক্রমাগত যেভাবে শোষিত হইতেছে তাহা উহাকে একেবারে নিঃস্ব করিয়া ফেলিয়াছে। উহা হইতে উদ্ধার লাভের তাহার উপায় নাই।
পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতেই প্রকৃত ক্ষমতা আসিয়া পড়িল এবং রোমের প্রিটোরিয়ান গার্ডদের মতো তাহারাও মুর্শিদাবাদের মসনদ নিলামে সর্বোচ্চ দরে বিক্রয় করিলেন। হাউস অব কমন্সের সিলেক্ট কমিটির তৃতীয় রিপোর্ট অনুসারে 1773 সালে দেখা যায় 1757 থেকে 1765 সাল পর্যন্ত বাংলার ওয়ার উইকেরা বাংলার মসনদে নতুন নতুন নবাবকে বসাইয়া 5-6 কোটি টাকার কম উপার্জন করেন নাই। এই বিপুল অর্থের অধিকাংশই কোনো না কোনো আকারে ইংল্যান্ডে প্রেরিত হইয়াছিল। কিন্তু পরে যাহা ঘটিয়াছে তাহার তুলনায় ইহা অতি সামান্য অনিষ্ট করিয়াছে। 1765 খ্রিস্টাব্দে দিল্লির নামমাত্র পর্যবসিত সম্রাটের নিকট হইতে দেওয়ানি পাইয়া কোম্পানি আইনত ও কার্যত বাংলার শাসনকর্তা হইয়া বসিলেন। বাংলার মোট রাজস্ব হইতে মোগল সম্রাটের কর 26 লক্ষ টাকা, নবাবের ভাতা এবং আলাদা খরচা বাদ দিয়া যাহা অবশিষ্ট থাকিত তাহা মূলধন রূপে খাটানো হইত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টক হোল্ডারগণ এমনকি ব্রিটিশ গভর্নমেন্টও বাংলার রাজস্বের ভাগ দাবি করিতে লাগিলেন। এই উদ্বৃত্ত অর্থের অধিকাংশই দ্বারাই পণ্য ক্রয় করিয়া রপ্তানি করা হইতে লাগিল, কিন্তু তাহার পরিবর্তে বাংলার কিছুই লাভ হইল না। একটি দৃষ্টান্ত দিলে কথাটা পরিষ্কার হইবে। 1786 খ্রিস্টাব্দেও রাজস্ব আদায় করা কালেক্টরের প্রধান কর্তব্য ছিল এবং উহার সাফল্যের উপরই তাহার সুনাম নির্ভর করিত। তাহার শাসনের আমলে প্রজাদের অবস্থা ধর্তব্যের মধ্যেই ছিল না। লিখছেন হান্টার। উইলিয়াম হান্টার। বীরভূম ও বিষ্ণুপুর এই দুই জেলার নিট রাজস্ব 1 লক্ষ পাউন্ডেরও বেশি হইত এবং গভর্নমেন্টের শাসন ব্যয় 5,000 পাউন্ডের বেশি হইত না। অবশিষ্ট 95,000 পাউন্ডের কিয়দংশ কলিকাতা বা অন্যান্য স্থানের তোষাখানায় পাঠানো হইত এবং কিয়দংশ জেলায় জেলায় কোম্পানির কারবার চালাইবার জন্য ব্যয় করা হইত। রাজস্বের উদ্বৃত্তাংশ মূলধন রূপে ইনভেস্টমেন্ট খাটানোর কথা পূর্বেই বলা হইয়াছে। ব্যাপারটা কি, তাহার পরিণামই বা কিরূপ হইয়াছিল তাহা হাউস অব কমন্সের সিলেক্ট কমিটির নবম রিপোর্টে বিশদরূপে বর্ণনা করা হইয়াছে। বাংলার রাজস্বের কিয়দাংশ বিলাতে রপ্তানি করিবার উদ্দেশ্যে পণ্য ক্রয় করিবার জন্য পৃথকভাবে রাখা হইত এবং ইহাকেই ইনভেস্টমেন্ট করিত। এই ইনভেস্টমেন্টের পরিমাণের উপর কোম্পানির প্রধান কর্মচারীদের যোগ্যতা নির্ভর করিত। ভারতের দারিদ্র্যের ইহাই ছিল প্রধান কারণ, অথচ ইহাকেই তার ঐশ্বর্যের লক্ষণ বলিয়া মনে করা হইত। অসংখ্য বাণিজ্যপথ ভারতের মূল্যবান পণ্য সম্ভারে পূর্ণ হইয়া প্রতি বৎসর ইংল্যান্ডে আসিত এবং জনসাধারণের চোখের সম্মুখে ওই ঐশ্বর্যের দৃশ্য প্রদর্শিত হইত। লোকে মনে করিত যে দেশ হইতে এমন সব মূল্যবান পণ্য সম্ভার রপ্তানি হইয়া আসিতে পারে তাহা না জানি কতই ঐশ্বর্যশালী এবং সেখানকার অধিবাসীরা কত সুখী। এই রপ্তানি পণ্যের দ্বারা এরূপও মনে হইতে পারিত যে প্রতিদানে ইংল্যান্ড হইতে পণ্য সম্ভার ভারতে রপ্তানি হয় এবং সেখানকার ব্যবসায়ীদের মূলধন বৃদ্ধি পায়। কিন্তু ইহা প্রকৃতপক্ষে বাণিজ্য সম্ভার নয়। ভারতের পক্ষ হইতে প্রভু ইংল্যান্ডকে দেয় বার্ষিক কর মাত্র এবং তাহাই লোকের মনে ঐশ্বর্যের মিথ্যা মায়া সৃষ্টি করিত। বাংলার ঐশ্বর্য সরাসরি বিলাতে যাইত অথবা অন্য উপায়ে পরোক্ষভাবে বিলাতে পৌঁছিত, ইহার ফল বাংলার পক্ষে একই প্রকার। হান্টার বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসাদার হিসাবে প্রতি বৎসর প্রায় 2.5 লক্ষ পাউন্ড বাংলা হইতে চীনে লইত। মাদ্রাজ তাহার মূলধনের জন্য বাংলা হইতে অর্থ সংগ্রহ করিত এবং বোম্বাই তার শাসন ব্যয় যোগাইতে পারিত না, বাংলা হইতেই ওই ব্যয় যোগাইতে হইত। কাউন্সিল সর্বদাই অভিযোগ করিতেন যে একদিকে অন্তর্বাণিজ্য চালাইবার মতো মুদ্রা দেশে থাকিত না, অন্যদিকে দেশ হইতে ক্রমাগত অজস্র রৌপ্য বাহিরে রপ্তানি হইত। 1780 খ্রিস্টাব্দে প্রধান সেনাপতি স্যার আয়ার কুট সপরিষদ গভর্নর জেনারেলকে লিখিত পত্রে লিখিলেন, মাদ্রাজের ধনভাণ্ডারের
ধনভাণ্ডার শূন্য, অথচ ফোর্ট সেন্ট জর্জের ব্যয়ের জন্য মাসিক 7 লক্ষ টাকার বেশি আশু প্রয়োজন। ইহার প্রত্যেক কড়ি বাংলা হইতে সংগ্রহ করিতে হইবে এবং অন্য কোনো স্থান হইতে 1 পয়সাও পাইবার সম্ভাবনা আমি দেখিতেছি না। 1792 খ্রিস্টাব্দে প্রধান সেনাপতি বিলাতের ইন্ডিয়া হাউসে লিখেন, রাজ্যের অধিবাসী ও সৈন্য সকলকেই প্রধানত বাংলার অর্থেই পোষণ করিতে হইতেছে। হান্টার লিখিয়াছেন, মারাঠা যুদ্ধ চালাইবার জন্য কলিকাতার ধনভাণ্ডার শূন্য করা হইয়াছিল। 1790 খ্রিস্টাব্দের শেষে টিপু সুলতানের সঙ্গে যুদ্ধের ফলে কোম্পানির ধনভাণ্ডার শোষিত হইয়াছিল। লর্ড ওয়েলেসলি মারাঠাদের সঙ্গে প্রবল সংগ্রাম আরম্ভ করিয়াছিলেন এবং তার ফলে শেষ পর্যন্ত মারাঠা শক্তি ধ্বংস হইয়াছিল, কিন্তু এই যুদ্ধের ব্যয় বাংলাকেই যোগাইতে হইয়াছিল। শরণাতীত কাল হইতে পলাশীর যুদ্ধ পর্যন্ত বাংলাই ছিল ভারতের মহাজন। পরের অংশটির শিরোনাম পলাশী শোষণ। এই অধ্যায়ে প্রথমে দিল্লি কর্তৃক বাংলার ধনশোষণের কথা বলা হইয়াছে, কিন্তু এই শোষণের সহিত পলাশী শোষণ রূপে যাহা পরিচিত তাহা যথেষ্ট প্রভেদ আছে। যে আর্থিক শোষণের ফলে বাংলার ধন ক্রমাগত ইংল্যান্ডে চলিয়া যাইতেছে তাহারই নাম পলাশী শোষণ। 1708 খ্রিস্টাব্দে হইতে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ইংরেজ কোম্পানির আমদানি পণ্যের 74% ছিল স্বর্ণ এবং ইহার পরিমাণ ছিল 64,06,023 পাউন্ড। ইংরাজ কোম্পানির কথা ছাড়িয়া দিলেও অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার অন্তর্বাণিজ্য বহির্বাণিজ্য উভয় বেশ উন্নতশীল ছিল। হিন্দু, আরমানি এবং মুসলমান বণিকেরা ভারতের অন্যান্য প্রদেশ এবং আরব, তুরস্ক ও পারস্যের সঙ্গে প্রভূত পরিমাণে ব্যবসা চালাইত। ইহার পর 1783 খ্রিস্টাব্দে এডমান্ড বার্ক ফক্সের ইস্ট ইন্ডিয়া বিলের আলোচনাকালে একটি স্মরণীয় বক্তৃতা করেন। পলাশী শোষণের ফলে ভারতের কার্যত বাংলার ধনসম্পদ কিরূপে ক্ষয়প্রাপ্ত হইয়াছিল এই বক্তৃতায় তিনি তাহার জ্বলন্ত চিত্র অঙ্কিত করেন। এশিয়ার বিজেতাদের হিংস্রতা শীঘ্রই শান্ত হইত, কেননা তাহারা বিজিত দেশেই অধিবাসী হইয়া পড়িত। এই দেশের উন্নতি বা অবনতির সঙ্গে তাহাদের ভাগ্যসূত্র গ্রথিত হইত। পিতারা ভবিষ্যৎ বংশধরদের জন্য আশা সঞ্চয় করিত, সন্তানেরাও পূর্বপুরুষগণের স্মৃতি বহন করিত। তাহাদের অদৃষ্ট সেই দেশের সঙ্গেই জড়িত হইত এবং উহা যাহাতে বাসযোগ্য বরণীয় দেশ হয় সেজন্য তাহার চেষ্টার ত্রুটি করিত না তাহারা। সুতরাং দারিদ্র, ধ্বংস, রিক্ততা মানুষের পক্ষে প্রীতিকর নয় এবং সমগ্র জাতির অভিশাপের মধ্যে জীবনযাপন করিতে পারে এইরূপ লোক বিরল। তাতার শাসকেরা যদি লোভ এবং হিংসার বশবর্তী হইয়া অত্যাচার, লুণ্ঠন প্রভৃতি করিত, তাহলে তাহার কুফলও তাহাদের ভোগ করিতে হইত। অত্যাচার, উপদ্রব করিয়া ধনসম্পদ করিলেও তাহা তাহাদের পারিবারিক সম্পত্তি হইত এবং তাহাদেরই মুক্ত হস্তে ব্যয় করিবার ফলে এবং অন্য কাহারও উচ্ছৃঙ্খলতার জন্য ওই ধন প্রজাদের হাতে পুনরায় ফিরিয়া যাইত। শাসকদের স্বেচ্ছাচার, সর্বদা অশান্তি প্রভৃতি সত্ত্বেও দেশের ধন উৎপাদনের উৎস শুকাইয়া যাইত না। সুতরাং ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি উন্নতিই দেখা যাইত। লোভ এবং কার্পণ্য একদিক দিয়া জাতীয় সম্পদকে রক্ষা করিত ও তাহাকে কাজে খাটাইত। কৃষক ও শিল্পীদের ঋণের জন্য উচ্চ হারে সুদ দিতে হইত, কিন্তু তাহার ফলে মহাজনদের ঐশ্বর্যই বর্ধিত হইত এবং কৃষক ও শিল্পীরা পুনর্বার ওই ভাণ্ডার হইতে ঋণ করিতে পারিত। তাহাদিগকে উচ্চ মূল্যে মূলধন সংগ্রহ করিতে হইত, কিন্তু উহার প্রাপ্তির সম্বন্ধে তাহাদের মনে কোনো সংশয় থাকিত না এবং এই সকলের ফলে দেশের আর্থিক অবস্থারও মোটের উপর উন্নতি হইত। কিন্তু ইংরেজ গভর্নমেন্টের আমলে ওই সমস্তই উল্টাইয়া গিয়াছে। তাতার অভিযানের অনিষ্টকর ছিল বটে, কিন্তু আমাদের রক্ষণাবেক্ষণই ভারতকে ধ্বংস করিতেছে। তাহাদের শত্রুতা ভারতের ক্ষতি করিয়াছিল, আর আমাদের বন্ধুতা তাহার ক্ষতি করিতেছে। এটা একজন ইংরেজ শাসক লিখছেন। ব্রিটিশ গভর্নমেন্টের
ফলাফল, তাদের শোষণ কেমন ছিল, আর তাতার থেকে আসা দস্যুদের শোষণ কেমন ছিল, তার তুলনামূলক আলোচনা করছেন। ভারতে আমাদের বিজয় 20 বৎসর পরেও, আমি বলিতে পারি 175 বৎসর পরেও, গ্রন্থকার, আমি বলিতে পারি 175 বৎসর পরেও সেই প্রথম দিনের মতোই বর্বর ভাবাপন্ন আছে। ভারতবাসীরা পক্ক কেশ প্রবীণ ইংরাজদের কদাচিৎ দেখিয়া থাকে। তরুণ যুবক বালকেরা ভারতবাসীদের শাসন করে। ভারতবাসীদের সঙ্গে তারা সামাজিকভাবে মিশে না, তাহাদের প্রতি কোনো সহানুভূতির ভাব উহাদের নাই। ওইসব ইংরাজ যুবক ইংল্যান্ডে থাকিলে যেভাবে বাস করিত, ভারতেও সেইভাবে বাস করে। ভারতবাসীদের সঙ্গে যেটুকু তারা মিশে, সে কেবল রাতারাতি বড় মানুষ হইবার জন্য। তারা যুবক সুলভ দুর্নিবার লোভ ও প্রবৃত্তির বশবর্তী হইয়া এক দলের পর আর এক দল ভারতে যায়, এবং ভারতবাসীরা এইসব সামরিক অভিযানকারী ও সুবিধাবাদীদের দিকে হতাশ নেত্রে চাহিয়া থাকে। একদিকে ভারতের ধন যতই ক্ষয় হইতেছে, অন্যদিকে এইসব যুবকদের লোভ ততই বাড়িয়া চলিয়াছে। ইংরাজদের লাভের প্রত্যেকটি টাকা ভারতের সম্পদকে ক্ষয় করিতেছে। কোম্পানির কর্মচারীরা ভারত হইতে প্রভূত ধন সঞ্চয় করিত এবং বিলাতে ফিরিয়া অসৎ উপায়ে লব্ধ ওই ঐশ্বর্যে নবাবী করিত। তারা যতদূর সম্ভব জাঁক জমক ও বিলাসিতার মধ্যে বাস করিত। সমসাময়িক ইংরেজি সাহিত্যে এইসব নবাবদের বিলাস ব্যসনের প্রতি তীব্র শ্লেষ ও বিদ্রুপ আছে। 1757 খ্রিস্টাব্দ হইতে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত হইতে যে ধন ইংল্যান্ডে শোষিত হইয়াছিল, তাহার পরিমাণ 3,80,00,000 পাউন্ডের কম নহে। ইহাই পলাশী শোষণ নামে পরিচিত। বাংলার লোকের পক্ষে এই ব্যয়ের বোঝা যে অত্যন্ত দুর্বহ ও কষ্টকর হইয়াছিল, তাহাতে সন্দেহ নাই। টাকার শক্তি বর্তমানের চেয়ে তখন 5 গুণ ছিল। সেই জন্য এখানকার চেয়ে সে যুগে ওই শোষণের ফলে দুঃখ ও দুর্দশা আরও বেশি হইবার কথা। 1766 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ পার্লামেন্টারি কমিটির সম্মুখে তাহার সাক্ষ্যে বলেন, মুর্শিদাবাদ শহর লন্ডন শহরের মতোই বিশাল, জনবহুল ও ঐশ্বর্যশালী। প্রভেদ এই যে, প্রথমোক্ত শহরে এমন সব প্রভূত ঐশ্বর্যশালী ব্যক্তি আছেন, যাদের সঙ্গে লন্ডনের কোনো ধনী ব্যক্তির তুলনা হইতে পারে না। কিন্তু 25 বৎসরের মধ্যেই ওই মুর্শিদাবাদ শহরের অবস্থা গজভুক্ত কপিত্ববৎ হইয়াছিল। পলাশী শোষণের ফলে উহার সর্বোচ্চ ধ্বংসের চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। ডিন ইঞ্জে তার স্বভাবসিদ্ধ স্পষ্টবাদিতার সঙ্গে বলিয়াছেন, বাংলাদেশের ধনলুণ্ঠনের ফলেই প্রথম প্রেরণা আসিল। ক্লাইভের পলাশী বিজয়ের পর 30 বৎসর ধরিয়া বাংলা হইতে ইংল্যান্ডে ঐশ্বর্যের স্রোত বহিয়া আসিয়াছিল। অসৎ উপায়ে লব্ধ এই অর্থ ইংল্যান্ডের শিল্প বাণিজ্য গঠনে শক্তি যোগাইয়াছিল। 1870 খ্রিস্টাব্দের পর ফ্রান্সের নিকট হইতে লুণ্ঠিত 5 মিলিয়ার্ড অর্থ জার্মানির শিল্প বাণিজ্য গঠনে এইভাবেই সহায়তা করিয়াছিল। 1886 সালে উত্তর ব্রহ্ম বিজয়ের ফলও ঠিক এইরূপ হইয়াছিল। 20 বৎসর পর্যন্ত এই দেশ তাহার শাসন ব্যয় যোগাইতে পারিত না এবং অন্যান্য প্রদেশ হইতে সেজন্য অর্থ সংগ্রহ করিতে হইত। কিন্তু উত্তর ব্রহ্ম বিজয়ের পূর্বেও দক্ষিণ বা নিম্ন ব্রহ্মও তাহার শাসন ব্যয় যোগাইতে পারিত না। গোখেল বলেন যে প্রায় 40 বৎসর ধরিয়া ব্রহ্মদেশ ভারতের শ্বেতহস্তি স্বরূপ ছিল এবং ইহার ফলে বর্তমানে ভারতের নিকট ব্রহ্মদেশের ঋণ প্রায় 62 কোটি টাকা। কিন্তু এই বিপুল অর্থের প্রধান অংশই বাংলাকে বহন করিতে হইয়াছিল। ইহার কারণ কেবল লবণের উপর শুল্ক বৃদ্ধি নয়, ভারত গভর্নমেন্টের রাজকোষে বাংলায় সবচেয়ে বেশি টাকা দেয়। একথাও স্মরণ রাখিতে হইবে যে ব্রহ্ম বিজয়ের প্রধান উদ্দেশ্য ল্যাঙ্কাশায়ারের বস্ত্র বিক্রয়ের বাজার তৈরি করা এবং ব্রহ্মের ঐশ্বর্যশালী বনভূমি, রত্নখনি ও তৈলের খনি, এই সমস্ত দিকে শোষণ কার্য প্রবল উৎসাহে চলিতেছে। এইরূপে ভারতের দরিদ্র প্রজারা ব্রহ্ম বিজয় ও তাহার শাসন ব্যয় নির্বাহের জন্য অর্থ যোগাইয়াছে, আর ব্রিটিশ ধনী ব্যবসায়ীরা উহার ফলে ঐশ্বর্যশালী হইয়াছে। কিছুদিন হইল ব্রিটিশ শোষণকারীরা ব্রহ্মকে ভারত হইতে পৃথক করিবার জন্য এক আন্দোলন সৃষ্টি করিয়াছে।
কতগুলি নির্বোধ অদূরদর্শী ব্রহ্মবাসী গোটা কয়েক সরকারি চাকরির প্রলোভনে তাহাদের আন্দোলনে যোগ দিয়াছে। আজকের মতো আমরা ষোড়বিংশ পরিচ্ছেদের পাঠ এটুকু করলাম। পরবর্তী অংশ পরের ভিডিওতে। আমরা দেখলাম যে বাংলা কিভাবে কামধেনু স্বরূপ বছরের পর বছর, শতাব্দীর দশকের পর দশক, শতাব্দী অধিক কাল সময় ধরে, কয়েক শতাব্দী ধরে বাংলা থেকে অর্থ শোষণ করে কিভাবে ব্রিটেনকে, ইংল্যান্ডকে পুষ্ট করা হয়েছে এবং ব্রিটিশ সরকারের যে যুবকরা এখানে এসে কোম্পানির শাসন ব্যবস্থা পরিচালনা করত, তারাও কি পরিমাণে শুধুমাত্র শোষণ করে গেছে, শাসক হিসেবে তাদের কোনো দায়িত্বই পালন করেনি। আর পলাশির যুদ্ধের পর কিভাবে একটানা এই শোষণ কার্য অবিরামভাবে চলেছে। এই প্রসঙ্গে তাতার থেকে আসা দস্যুরা যেভাবে শোষণ করত, তার আর এই ইংরেজ সরকারের শোষণ দুটো তুলনা করে দেখানো হয়েছে যে তাতাররা যে লুণ্ঠন করত তা আবার এইখানেই তারা ব্যয় করত, কিন্তু ইংরেজ সরকার এখান থেকে শোষণ করে তাদের নিজেদের দেশে প্রেরণ করে। অর্থাৎ বাংলা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। আমরা পরের দিন পরের পাঠে আসব। নমস্কার।